আসসালামু আলাইকুম। আমার দেশ পত্রিকা বেরিয়ে গেল এবং বের হয়ে কিন্তু ভীষণ আলোচনা। আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন তো একটা বোমা ফাটাইছে। জিনিসটা খুব অ্যাডভেঞ্চার, খুব অ্যাডভেঞ্চার। মানে শেখ হাসিনা কিভাবে পালাইছে, কিভাবে 14টা ব্যাগ উঠাইছে, গাড়িতে উঠলো, তারপরে হেলিকপ্টার দিয়ে আগরতলা হয়ে দিল্লিতে নামার পর এবং যাওয়ার আগে ওই 14টা ব্যাগের খোঁজ খবর নেওয়া, ওইখানে আবার নেমে কাকে যেন বলছে ঢাকায় অ্যাটাক করো। মানে বিশাল অ্যাডভেঞ্চার একটা কাহিনী আর কি, বাস্তব কাহিনী। এবং এই বাস্তবতা কতটুকু এটা তো আর আমারে যদি আপনি বলেন যে ভাই আপনি কি গ্যারান্টি দিবেন, আপনি কি দেখছেন ওইখানে, যে না ভাই আমি ওই পত্রিকায় যেটা দেখছি বা পড়ছি সেটাই বললাম। এখন কথা হচ্ছে যে যে যেভাবে বুঝাবে আমরা কি সেভাবেই বুঝবো? আমাদের কি কোনো বুঝ জ্ঞান নাই? আমাদের তো বুঝ জ্ঞান আছে, আমাদেরকে বুঝতে হবে। আর এই পত্রিকা নিয়ে কেন কথা বলতেছি, আমাদের এই যে সাংবাদিক ভাই মাসুদ কামাল, উনি কিন্তু একটা ভালো মন্তব্য করছেন, আমার কাছে ভালো লাগছে। উনি বলছে যে সাংবাদিকরা হচ্ছে সাংবাদিকরা হচ্ছে জমিদারের লাঠিয়াল। হ্যাঁ, সাংবাদিকরা জমিদারের লাঠিয়াল। কথাটার মধ্যে কিন্তু অর্থ আছে। উনি অনেকগুলা প্রশ্ন ছুঁড়া মারছে। ওইখানে যারা বসা ছিল না, কারো কোনো মুখে জবাব ছিল না, শুধু একটা জায়গায় হাততালি পাইছি। যে জায়গাটায় বলছে যে আপনারা এমন আইন করেন তো যে পত্রিকায় সাংবাদিকদের 2 মাসের বেতন দিতে পারবে না তাদের পত্রিকা নিষিদ্ধ করা হবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে একটা হাততালি পাইছে। উনি কিছু কষ্টের কথা তুলে ধরছেন। কষ্টটা কি জানেন? উনি সারা বাংলাদেশের সাংবাদিককে সামনে রাইখা হিসাব নিকাশ কইরা উনি বলছেন গড়পড়তায় সাংবাদিকের বেতন 10,000 টাকাও না। 10,000 টাকায় সাংবাদিক কিভাবে সাংবাদিকতা করবে চিন্তা করা যায়। আপনি ক্ষুধার্ত মানুষকে যদি ভাত, পোলাও, মাংস পাহারা দিতে দেন, সে কতক্ষণ পাহারা দেবে? 1 দিন, 2 দিন, 3 দিন, তারপরে তো সেটা খাবেই, চুরি করে হইলেও খাবে। বুঝেনি তো। সাংবাদিক নিয়ে আমার অনেক কিছুটা হলো জ্ঞান আছে বাস্তব জীবনে, বলতেছি। ওনার কথা শেষ করি। মাসুদ কামাল সাহেব আরও বলছেন যে দেখেন এমনও কিছু চ্যানেল আছে যারা মফস্বলে সাংবাদিক যখন ঠিক করে, মানে ওই যে প্রতিবেদন দেয় না ঘুরা কোথায় কে পরকিয়া করলো, বা কে কার মাথা ফাটাইলো, বা কে কে চুরি করলো, কে চাল চুরি করলো, কে গম চুরি করলো, এই ধরনের নিউজ মফস্বল থেকে দেয় না, যে আমি অমুক চ্যানেলের হইয়া কথা বলে ওনাদের ফুটেজ দেখায়। সেই সব সাংবাদিকদের তো বেতন দেয় না, বরঞ্চ ওই চ্যানেল নাকি বলে, সবাই কথা না, কিছু কিছু। উনি ইঙ্গিত করছেন জয় মিয়া তোমার যে আমি দিলাম অমুক জায়গার মানে দখল আর কি, দখল মানে ওই জায়গাটা তুমি ডিউটি করবা। ধরেন জায়গাটার নাম বসন্তপুর, সুন্দর নাম, মনে করেন আমার গ্রামের নামই বললাম, যে এই বসন্তপুর সাঁতার পাইয়া নিয়ে তুমি নিউজ করবা, এটা তোমার এলাকা, তুমি আমারে কত দিবা? হাই 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 হাই, মানে তুমি যে ওখানে নিউজ করবা আমারে কত দিবা, তার মানে কি জানেন? মনে করেন যে এখানে একটা প্যাথোলজি আছে সাঁতার পাইয়া, ওরা জালিয়াতি করে, ওরা হয়তো মনে করেন যেটা 100 টাকা খরচ ওইটা নিয়ে নেয় 500 টাকা গরিব মানুষের কাছ থেকে, সেইটা জানে। সে ওইখানে যায়া ওই নিউজটা করবে না, ওই প্যাথোলজিরে বলবে যে ভাই আমি এটা নিউজ করে দেবো, কিন্তু আমারে কত দিবা? সে যদি না পায় সে তাহলে ওই মালিককে দিবে কেমনে? বুঝেন না? এবার আসি বাস্তব জীবনে। আমি একটা টাইমে বেলি রোডে হার্টস অন ফায়ার নামে ডায়মন্ডের ব্যবসা করতাম। আমি 6-7 বছর এই ব্যবসাটা করছি, কিন্তু আমি সরাসরি বাইরে থেকে আনতাম না। আমি ডায়মন্ড ওয়ার্ল্ড, এই যে দিলীপ কুমার আগ্রাওয়াল, ওটা আমার ভাতিজা সম্পর্কে, তার কাছ থেকে নিতাম, রিসেল করতাম। আমি একটা লাভ পাইতাম। এমন না যে আমি তাকে পুরো ক্যাশ দিয়ে আনতাম, না। ধরেন আমি 25 লাখ টাকা দিতাম, 1 কোটি টাকার মাল নিয়ে আসতাম, বেচা টাকা দিতাম, উনি সহযোগিতা করতো। যাই হোক, ওই টাইমে একদিন বাংলাদেশের একটি চ্যানেলের নাম নিব না, এই জন্য যে সে সাংবাদিক ভদ্রলোক পৃথিবীতে নাই, এই জন্য নামটা নেব না, কারণ তার পরিবার আছে, তার ছেলে মেয়ে আছে। মনে হয়, আমি চাই না তাদের মনে যা আঘাত লাগুক আমার কথায়।
সে হঠাৎ আমার দোকানে আসছে, আমি ছিলাম না। আমার ম্যানেজার ফারুক আমাকে বললো যে স্যার এমন এমন আছে, আপনি কই? আমি তো আছি, আশেপাশেই আছি। আমি আসলে ওই সারাদিনই থাকতাম বেইলি রোডে, কিন্তু দোকানে বসতাম 2 ঘন্টা, বাইরে 3 ঘন্টা আড্ডা মারতাম। ওই যে মহিলা সমিতিতে চলে যেতাম, যেখানে আমার জন্ম, এই মহিলা সমিতি থেকে। একসময় আমি ড্রামা সার্কেলের ছাত্র ছিলাম, ওই মহিলা সমিতিতে নাটক করতাম। যাই হোক, ওদের সঙ্গে আড্ডা মারতাম। তো আমি ওই আড্ডায় ছিলাম, আমাকে ফোন দিছে, আমি আসি আশেপাশে, একটু আসেন। গেলাম, যাওয়ার পর ওই সাংবাদিক সাহেব আমার সঙ্গে কথা বললো যে আপনি এই মাল কই থেকে আনেন? ডায়মন্ড। আমি বললাম এটা তো আমি আনি ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে। দেখেন না, আবার আমার প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের মনোগ্রাম এবং সিল ছাপ্পর ছিল, দামও লেখা থাকতো। আপনি জানেন, কাগজপত্র দেখান। আমি আপনি কি ভাই? আমি অমুক সাংবাদিক। আমি বুঝছি সাংবাদিক, তারপর আমি ইচ্ছা করে প্রশ্ন করছি, সাথে ক্যামেরা। আর ওই লোকটা ক্যামেরা এমনভাবে ধরছে, নিচের দিকে ভাবখানা ক্যামেরা বন্ধ। আমি কিন্তু জানি ক্যামেরা চলতেছে, যেহেতু আমি ফিল্ম ডাইরেক্টর। আমি বললাম যে ব্যাপার কি বলেন, কারণ আপনার কাগজপত্র দেখতে চাই। আমি আপনার কাগজপত্র দেখবেন, পুলিশ নিয়ে আসেন, ডাইরেক্ট পুলিশ নিয়ে আসেন। কেন, আপনি কি আমাকে দেখাবেন না? আমি না, দেখাবো না। ব্যাপারটা কিন্তু ভালো হলো না। আমি তো যা কিছু হোক, আপনি যে কোনো অ্যাকশন নিতে পারেন, আপনি পুলিশ নিয়ে আসেন। তারপর একটা টাইমে সে আমাকে বললো, আপনি কেউ সিনেমার ডাইরেক্টর না? আমি আপনি আমাকে চিনেন, প্রথম থেকেই চিনেন, আপনি না চিনার ভান করতেছিলেন। আমি একটু ঠোঁট কাটা, কাছে আসুন কথা বলি। আমি কথা বলার আগে ওই ক্যামেরাটা আমার হাতে দেন আগে। ওই ক্যামেরাটা আমার হাতে দেন। আমি হাতে নিলাম ক্যামেরাটা, আমি এটা ডিলিট করেন আগে। আসলে কিন্তু সে রেকর্ড করতেছিল। আমার একটু হাসলো, হাইসা ডিলিট করলো। তো ডিলিট হোক আর না হোক, আমি ভয় পাইতেছিলাম না। আমি বললাম যে কি বলতে চান বলেন। না, এই যে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে আনেন। ডায়মন্ড ওয়ার্ল্ড কোত্থেকে আনে? আমি তো দাঁড়ান, আপনার আমি কথা বলাই দিতেছি। আমি ডাইরেক্ট ফোন লাগাই দিছি দিলীপ কুমার আগরওয়ালকে। আমি আঙ্কেল এর সাথে কথা বলেন। ফোনটা দিল, 2 মিনিটের মধ্যে, বুঝছেন, রূপ চেঞ্জ। 2 মিনিটও কথা কয় না, মনে 1 মিনিট কথা কইছে। আমার বুকে টুকে জ্বরে সরি টরি বইলা যে ঠিক আছে, হ্যান ত্যান হাবি যাবি। আমি না, কি কইল ওইটা কন, কি কইছে ওইটা কন। না না, উনি দেখা করতে কইছে, দেখা করতে কইছে। আমি হ্যাঁ, জাগা মতো যান মিয়া, আমার এখানে আইছেন কেন? আমি তো ওনার থেকে নিয়ে এখানে বিক্রি করি, ওনারে ধরেন আপনি, বুঝছেন? এই যে একটা ধান্দাবাজি। যাই হোক, তারপরে ওই আঙ্কেলের সাথে দেখা কইরা তাদের মধ্যে কি হয়েছে না হয়েছে আমি জানি না। পরে আমি তার একদিন ফোন দিয়েছিলাম, হ্যালো আসেন চা খাই। খুব খুশি, জানি না কেন খুশি হয়েছে, বুঝছেন? এই ধান্দাবাজি চলে তো। এই যে মাসুদ কামাল সাহেব বলছেন, সত্যি কথা বলছে তো ভাই, সত্যি কথা বলছে। দেখেন, আপনি একটা বিরাট বিজনেস নিয়ে বসছেন। এখন এই বিজনেসকে রক্ষা করতে গেলে আপনার যদি 2 নম্বরই থাকে ভিতরে, রক্ষা করার জন্য আপনি 3টা পত্রিকা বাইর করবেন। 3টা পত্রিকার পিছনে আপনি ধরে দেন 50 কোটি টাকা ইনভেস্ট করছেন। এই 50 কোটি টাকা আপনাকে সেভ করবে। এই যে 50,000 কোটি টাকার ব্যবসা খুলছেন, এটা সেভ করে দিবে। আপনার বিরুদ্ধে কেউ কিছু লিখতে পারবে না, কারণ ওই পত্রিকা লাঠিয়াল হিসাবে, জমিদারের লাঠিয়াল হিসাবে সামনে এসে দাঁড়াবে, কোনো মতেই কিছু করতে দেবে না আপনাকে। মাসুদ কামাল সাহেব আরও বলতেছিলেন, শুনে আমার খুব মনটা খারাপ হয়েছে। একটা পত্রিকার কথা তুলনা কইরা, পত্রিকার নাম নিছেন উনি প্রথম আলো। হ্যাঁ হ্যাঁ, প্রথম আলো। যে ওনাদের পত্রিকায় একবার একটা নিউজ আমি খুঁজতেছিলাম, ইঁদুর পাওয়া গেছে কেএফসিতে। কেএফসি বুঝছেন, ওই যে যেখানে আমরা বার্গার চিকেন খাই, একটা দাড়িওয়ালা লোক এইভাবে, এই যে ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে সামনে দাঁড়ায় থাকে লোগোতে, ওইটা হলো কেএফসি। ওই কেএফসির নাকি ওনাদের সাথে ব্যবসা আছে, যার জন্য কেএফসির ইঁদুর পাওয়া গেছে। ওইটা ওই প্রথম আলো পত্রিকাতে আসে নাই, মাসুদ কামাল সাহেব বলছেন। এবং আরেকটা নিউজের কথা বললো কি জানি, ওষুধ ওষুধ ওষুধ। যে দেখবেন প্রথম আলোতে কোনো ওষুধ নিয়ে বেশি নেগেটিভ নিউজ হয় না, কারণ ওনাদের ওষুধের বিজনেস আছে। তার মানে কি উনি বুঝাইতে চাইছেন, বুঝছেন, যে প্রতিটি বিজনেসম্যান কিছু পত্রিকা বাইর করে এবং কিছু সাংবাদিক পালে তার নিজেকে রক্ষা করার জন্য, তার দলকে রক্ষা করার জন্য। আর দল থেকেই তো লাইসেন্স পায়, পত্রিকা বাইর করার হোক আর চ্যানেল ওপেন করার হোক, বুঝছেন? আসলে কষ্টটা কোথায় জানেন? আমি একটা স্ট্যাটাস দিছি যে
দেশে কোনোদিনই রাক্ষস জন্ম নিতে পারবে না যদি আইন আদালত নিরপেক্ষ থাকে, পুলিশ যদি নিরপেক্ষ থাকে, আর সবচেয়ে বড় ভূমিকা সাংবাদিক যদি সত্যিটা লিখতে পারে। আমার ওই স্ট্যাটাসের নিচে বুঝছেন অনেকে আইসা আমার এবার ধোলাইও করছে, মিয়া দালালি করেন আমার দেশ পত্রিকার, মানে ওনারা ধরেই নিছে যে আমার দেশ পত্রিকাটা এবার বাস দিবে। হ্যাঁ, যারা এগুলো বলতেছে তারা কারা আমি আপনাদের বুঝাই। মনে করেন এই মুহূর্তে কয়েকটা অ্যাঙ্গেল আছে কথা বলার। যদি আমি এই মুহূর্তে আওয়ামী লীগকে সাপোর্ট করে কথা বলি, যারা আওয়ামী লীগের সাপোর্টার আছে ফেসবুক লীগ, তারা কিন্তু আমাকে খুব সাপোর্ট দিবে। আবার আমি যদি এখন ভারতের বিরুদ্ধে কথা বলি, তাহলে কিন্তু বর্তমান যারা আছে আওয়ামী লীগ ছাড়া তারা খুব সাপোর্ট দিবে, বুঝছেন। আবার যদি আমি ধরেন সরকারের সমালোচনা করি, তাহলে আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অল অ্যাঙ্গেল এবং ভারতেরও সাপোর্ট পাবো, ভিউ পাবো। কিন্তু দিক আছে কিন্তু অনেকগুলা। এইভাবে সবাই ইউটিউবিং করতেছে। আর আমি ইউটিউবিং করতেছি কেন জানেন? ইউটিউব পেমেন্ট করে, এই জন্য। যদি ইউটিউব পেমেন্ট না করতো, এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে আইসা এত কথা বলতাম না, হয়তো মাসে একবার দুইবার বলতাম। ইউটিউব পেমেন্ট বন্ধ করে দেখুন কার কত ইমানি দায়িত্ব, কে কতটা দেশকে ভালোবাসে, বুঝছেন। সবশেষে একটা কথা বলবো ভাই, আমরা জনগণ হচ্ছে কি জানেন? রাবার এই যে স্কুলে পড়তে যাই না আমরা, রাবার নেই না, একটা পেন্সিল নেই না। এই পেন্সিলটা কে জানেন? এই পেন্সিলটা হচ্ছে গিয়ে সরকার, আর এই রাবারটা হইলাম আমরা জনগণ। এই পেন্সিল লিখবে, অনেক ভুল লিখবে, আর আমাদেরকে দিয়ে এই রাবার দিয়ে ওটা মোছাবে। আপনি না মুছতে চান, আমি মুছুম। আমি না মুছতে চাই, তৃতীয় ব্যক্তি এসে মুছবে, বিভিন্ন দলের মানুষ এসে মুছবে। এই রাবার দিয়ে মুছতে দেখবেন রাবারের এই অংশে ক্ষয় হইতেছে, আবার এই অংশ ক্ষয় হইলে এই অংশ দিয়ে লিখতেছে, মানে ঘষতেছে। আবার ওই পেন্সিল নতুন কইরা নির্বাচন কইরা আইসা আবার অনেক কিছু ভুল করতেছে, আবার ওই জনগণ নামের রাবার দিয়া মুছতে কি হয়? রাবারের একটা টাইমে রাবার কিন্তু শেষ হয়ে যায়, রাবার শেষ হয়ে যায়। আমরা হইলাম এই শেষ হওয়ার দলে। ওই শেষ হওয়ার আক্ষেপ থেকে কিছু কথা বইলা গেলাম, কেউ কিছু মনে করবেন না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।